ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা পার্ট বির নট ফর প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আগের দিন আমরা এই চ্যাপ্টারের পার্ট 1 ভিডিওতে নট ফর প্রফিট অর্গানাইজেশনের ডেফিনিশন, ফিচার্স, ডিফারেন্স বিটুইন প্রফিট সিকিং অ্যান্ড নন প্রফিট সিকিং অর্গানাইজেশন দেখেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট সম্বন্ধে জেনে নেব। অর্থাৎ প্রথমে আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের যে থিওরি পার্টটা হয় সেই থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের একটা প্রবলেম দেখে নেব। রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের ডেফিনেশন আমরা আগের দিন দেখেছিলাম, তাও আজকে আমি প্রথমে একবার রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের ডেফিনেশনটা বলে দিই। অলাভজনক প্রতিষ্ঠানগুলি কোনো নির্দিষ্ট হিসাবকালের মধ্যে নগদ অর্থ ও ব্যাংক জমার প্রারম্ভিক জের এবং অন্তিম জের সহ বিভিন্ন খাতে যে সকল নগদ লেনদেন সংগঠিত হয় সেগুলিকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে হিসাবকালের শেষে যে সংক্ষিপ্ত বিবরণী বা হিসাব প্রস্তুত করে তাকে প্রাপ্তি প্রদান হিসাব মানে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট বলে। তাহলে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টটা হচ্ছে যেটা প্রফিট সিকিং কনসার্ন ক্যাশ বুক করে, নন প্রফিট সিকিং কনসার্ন ক্যাশ বুকের পরিবর্তে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট করে থাকে। এখানে যাবতীয় নগদ লেনদেনগুলো লেখা হয়ে থাকে। নগদ লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথেই লেখা হয় এবং এর একটা প্রারম্ভিক জের থাকে এবং একটা অন্তিম জের থাকে এবং সেটা একটা হিসাবকালের শেষে প্রস্তুত করা হয়। কখনোই কিন্তু ডেট ওয়াইজ অর্থাৎ যে ডেটে নগদ লেনদেন হচ্ছে সেই ডেটেই পোস্ট করা হয় না। একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে গিয়ে নগদ লেনদেনগুলো পোস্ট করা হয়ে থাকে। A receipt payment is a summary of bank and cash transactions. All receipts are shown on the left hand side and payments are shown on the right hand side. সমস্ত রিসিপ্টগুলো লেফট হ্যান্ড সাইডে লেখা হয় রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের, আর পেমেন্টগুলো রাইট হ্যান্ড সাইডে লেখা হয়। This account starts with the opening cash and bank balance and also ends with the closing balance. তাহলে ডেফিনেশনটা আমরা দেখলাম। এরপরে একটা কোয়েশ্চেন ছিল, ইজ দ্য প্রিপারেশন অফ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট ইন্ডিসপেন্সেবল? মানে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট তৈরি করা কি অপরিহার্য? কারাই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট তৈরি করে? নন প্রফিট সিকিং কনসার্ন মানে অলাভজনক প্রতিষ্ঠান। এর মাধ্যমে প্রতিষ্ঠানের যে রিলেটেড পার্সন আছে অর্থাৎ স্বার্থযুক্ত ব্যক্তি আছে তারা সংগঠিত সমস্ত নগদ লেনদেনের একটা সামারি জানতে পারে। অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে ক্যাশ ট্রানজাকশানের একটা ডিটেল সামারি পাওয়া যায়। তবে বলছে এটা প্রস্তুত করা কিন্তু অপরিহার্য নয়। প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত ব্যক্তিরা যদি আগ্রহী না হয় তাহলে তারা না চাইলে এটা প্রস্তুত না করলেও চলে। তবে এটি প্রস্তুত করলে যে সুবিধাটা সবচেয়ে বেশি হয়, এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের থেকেই কিন্তু আমরা পরবর্তীকালে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করে থাকি। তো এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট তৈরি করলে সেটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট প্রস্তুত করতে সাহায্য করে। কিন্তু তার সত্ত্বেও বলা যায় যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের রিলেটেড পার্সন মানে স্বার্থযুক্ত ব্যক্তিরা যদি না চায় তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠান রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট নাও প্রস্তুত করতে পারে। অর্থাৎ এটা প্রস্তুত করা বাধ্যতামূলক বা অপরিহার্য নয়। এরপরে আমরা রিসিভ পেমেন্টস থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা দেখে নেব, ফিচার্স অফ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট। এই ফিচার্সগুলো কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এর মধ্যে এমন অনেক ফিচার্স আছে যেগুলো কিন্তু আমাদের অঙ্ক করতেও কাজে লাগে। তাহলে আমরা এক এক করে ফিচার্সগুলো দেখে নিই। প্রথম ফিচার্স বলছে নেচার মানে প্রকৃতি।
দেখো, রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে আমরা কি বলেছিলাম যে যাবতীয় ক্যাশ ট্রানজাকশানগুলো লেখা হয়, ক্যাশ বা ব্যাংক ট্রানজাকশান। তো ক্যাশ বা ব্যাংক রিলেটেড যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো জিনিস আমাদের কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, রিয়েল, পার্সোনাল না নমিনাল? আমরা একদম প্রথমেই দেখেছিলাম যে ক্যাশ রিলেটেড যা চায় সেগুলো সবই কিন্তু রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তাই এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টটাও কিন্তু রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্কীয় অ্যাকাউন্ট। তাহলে ফিচার্স অফ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের ফার্স্ট পয়েন্ট নেচার, অর্থাৎ প্রকৃতির মধ্যে আমরা দেখলাম যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট, নাম্বার 2, বেসিস অফ অ্যাকাউন্টিং, হিসাব নিকাশের ভিত্তি। প্রাপ্তি প্রদান হিসাবটি ক্যাশ বেসিস হয়। আমরা বেসিসগুলো আগে পড়েছিলাম, ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস পড়েছিলাম আমরা থিওরি পার্টে। তো এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট কিন্তু ক্যাশ বেসিস হয়, অর্থাৎ নগদ ভিত্তিক। নির্দিষ্ট হিসাবকালের মধ্যে সমস্ত ধরনের নগদ লেনদেনগুলো নিয়ে এই হিসাব খাতটা গঠিত হয়। নাম্বার 3তে বলছে ডেবিট ও ক্রেডিট সাইড। এর আমরা পড়লামই ডেফিনিশনে যে ডেবিট দিকে যাবতীয় রিসিপ্টগুলো অর্থাৎ প্রাপ্তিগুলো লেখা হয়, আর ক্রেডিট দিকে যাবতীয় পেমেন্টগুলো মানে প্রদানগুলো লেখা হয়ে থাকে। নাম্বার 4-এ কি বলছে, নেচার অফ রিসিভ অ্যান্ড পেমেন্টস। নেচার, এটা ভালো করে মনে রাখবে, এটা অঙ্ক করতে কাজে লাগে। রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে কিন্তু বোথ ক্যাপিটাল রিসিভ অ্যান্ড পেমেন্টস আর রেভিনিউ রিসিভ অ্যান্ড পেমেন্টস দুটোই লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ এখানে রেভিনিউ জাতীয় এবং ক্যাপিটাল নেচারের উভয় ধরনের নগদ লেনদেন সংক্রান্ত হিসাব খাতই লিপিবদ্ধ করা হয়ে থাকে। নাম্বার 5, টাইম অফ প্রিপারেশন। কখন তৈরি করা হয় না, আমি ডেফিনেশন পড়ার সময় বললাম যে এটা কিন্তু কখনোই ডে বাই ডেতে মানে ক্রোনোলজিক্যাল ফর্মে তৈরি করা হয় না। এটা প্রস্তুত করা হয় অ্যাট দ্য এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে গিয়ে এটা তৈরি করা হয়ে থাকে। নাম্বার 6, নেচার অফ ব্যালেন্স। ব্যালেন্সের নেচার আমরা ক্যাশ বুকে পড়েছিলাম যে যেহেতু একজন ব্যক্তির হাতে যা ক্যাশ আছে সে তার থেকে বেশি ক্যাশ খরচ করতে পারে না, সেই কারণের জন্যই কিন্তু ক্যাশ বুকের সবসময় ডেবিট বা নীল ব্যালেন্স হয়ে থাকে, কখনোই ক্রেডিট ব্যালেন্স হয় না। এখানেও তাই, রিসিভ পেমেন্টসের ক্ষেত্রেও কিন্তু সবসময় ডেবিট অর নীল ব্যালেন্সই হয়, কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না। নাম্বার 7-এ কি বলছে, পিরিয়ড অফ ট্রানজাকশনস মানে লেনদেনের কাল। এতে অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ হিসাবকাল বিভেদ না করে নির্দিষ্ট হিসাবকালের সমস্ত ধরনের নগদ ও ব্যাংক লেনদেন লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ অল ক্যাশ অ্যান্ড ব্যাংক রিসিভ অ্যান্ড পেমেন্টস ওয়েদার দে আর রিলেটেড টু কারেন্ট, পাস্ট অর ফিউচার। কারেন্ট রিলেটেড ক্যাশ ট্রানজাকশান তো রেকর্ড করা হয়, তার সাথে পাস্ট বা ফিউচার রিলেটেড ক্যাশ ট্রানজাকশান হলেই সেটা রিসিভ পেমেন্টসে রেকর্ড করা হয়। নেক্সট বলতে অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়। অর্থাৎ এখানে এই হিসাবে কিন্তু কখনোই কোনো আউটস্ট্যান্ডিং, প্রিপেড এইগুলো অ্যাডজাস্ট করা হয় না। কোনো আউটস্ট্যান্ডিং, প্রিপেড, অ্যাক্রুড ইনকাম এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা হয় না। শুধুমাত্র নগদ বেসিসে যা হয় সেটাই লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ এটা নগদ ভিত্তিক, তাই জন্য কোনো অ্যাক্রুয়াল বেসিস বা আউটস্ট্যান্ডিং এগুলো সমন্বয় সাধন এখানে হিসাবে দেখানো হয় না। নেক্সট বলছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স। এটাও আমরা ডেফিনেশনের সময় পড়লাম যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট শুরু হয় একটা ওপেনিং ব্যালেন্স দিয়ে আর শেষ হয়ও একটা ক্লোজিং ব্যালেন্স থাকে। তাহলে এই ফিচার্সগুলো কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট সম্বন্ধে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো সম্বন্ধে আলোচনা করব। প্রথমে দেখে নিই এর অ্যাডভান্টেজগুলো। ফার্স্ট কি বলছে, ফেয়ার ভিউ অফ ক্যাশ ট্রানজাকশনস। প্রাপ্তি প্রদান হিসাব কোনো অলাভজনক প্রতিষ্ঠানের অর্থাৎ কোনো নন প্রফিট সিকিং কনসার্নের সমস্ত
নগদ প্রাপ্তি এবং প্রদানের একটা সামগ্রিক এবং একটা ওভারঅল সামারি আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে, রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে ক্যাশ ট্রানজাকশানের একটা ফেয়ার ভিউ বা যথার্থ চিত্র পাওয়া যায়। নাম্বার 2তে কি বলছে? এরিথমেটিক্যাল অ্যাকুরেসি, গাণিতিক শুদ্ধতা। নগদান বই মানে যেটা ক্যাশবুক থেকে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করা হয় বলে এর মাধ্যমে নগদান বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। ক্যাশবুকের ডেবিট দিকের প্রারম্ভিক নগদ অর্থ এবং ব্যাংক জমা সহ মোট অর্থ প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকের মোট অঙ্কের সমান হবে এবং নগদান বইয়ের ক্রেডিট দিকের অন্তিম নগদ অর্থ এবং ব্যাংক জমা এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের ক্রেডিট দিকের মোট অঙ্কের সঙ্গে সমান হবে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকের মোট অঙ্ক অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে ডেবিট আর ক্রেডিট যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স সমেত কিন্তু দুদিকে যে টোটাল সেটা সেম হয়। নেক্সট অ্যাডভান্টেজ, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, অন্তিম নগদ যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে বা দিনের শেষে আমার কতটা হাতে ক্যাশ রয়েছে অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ডের পরিমাণ এবং ব্যাংকের ব্যালেন্সের পরিমাণও কিন্তু আমরা জানতে পারছি একটা নির্দিষ্ট সময়ের শেষে। সেখান থেকে আমরা ক্যাশ বক্সের ফিজিক্যাল ভেরিফিকেশনও করতে পারছি। তার ফলে আমাদের নগদ অন্তিম যে নগদ যে মানে ক্লোজিং যে ক্যাশ ব্যালেন্স সেটা একসঙ্গে হস্তস্থ প্রকৃত অর্থেরও মিলিয়ে নিতে পারছি। এর ফলে কোনো ভুল ত্রুটি বা ফ্রড হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক কমে যায়। নেক্সট নাম্বার 4, হেল্প ইন প্রিপারেশন অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। আমরা আগেই বললাম যে এই নন প্রফিট সিকিং কনসার্নের নিট আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য প্রাপ্তি প্রদান হিসাব অন্যান্য তথ্যের ভিত্তিতে আয় ভিত্তিক হিসাব প্রস্তুতে সহায়তা করে থাকে। অর্থাৎ রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের পর আমাদের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের হেল্প নেওয়া হয়ে থাকে। তাহলে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক বা অপরিহার্য না হলেও এই সুবিধাগুলো কিন্তু আমরা পেয়ে থাকি যদি কোনো প্রতিষ্ঠান রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট প্রস্তুত করে। তাহলে অ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেখে নেব। প্রথম ডিসঅ্যাডভান্টেজ দেখো, বলছে অ্যাবসেন্স অফ অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আমরা পড়লাম যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট ক্যাশ বেসিস, এখানে কোনো রকম অ্যাক্রুয়াল বেসিসে হিসাব নিকাশ করা হয় না। তার ফলে যে আউটস্ট্যান্ডিং, প্রিপেড, প্রি রিসিভ এই অ্যাকাউন্টগুলো বা অ্যাক্রুয়াল বেসিস যেগুলো সেগুলো কিন্তু এখানে রেকর্ড করা হয় না। নেক্সট নাম্বার 2, অ্যাবসেন্স অফ নন ক্যাশ ট্রানজাকশানস। এটা শুধুমাত্র ক্যাশ ট্রানজাকশানই রেকর্ড করা হয়ে থাকে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে, নন ক্যাশ ট্রানজাকশান রেকর্ড করা হয় না। তাহলে সেখানে এই নন ক্যাশ ট্রানজাকশানগুলো কিন্তু আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে পাই না। অ্যাবসেন্স অফ ন্যারেশন, রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে কিন্তু কোনো ন্যারেশন বা সংক্ষিপ্ত ব্যাখ্যা লেখা হয় না। ফলে কোনো নির্দিষ্ট হিসাব খাতের অধীনে যে রিসিভ বা পেমেন্টসগুলো হচ্ছে তার ডিটেলস ডেসক্রিপশনও কিন্তু এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে জানা যায় না। নাম্বার 4, অ্যাবসেন্স অফ ডেইলি ট্রানজ্যাকশনস, অর্থাৎ দৈনন্দিন লেনদেনের অনুপস্থিতি। কিভাবে একটি অলাভজনক প্রতিষ্ঠান প্রতিনিয়ত তার আয় থেকে খরচ মেটাচ্ছে তা এই হিসাব থেকে জানা যায় না। অর্থাৎ প্রতিদিনের যে নগদ জের সেটা কিন্তু এই বই থেকে জানা যায় না, কারণ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে গিয়েই প্রস্তুত করা হয়। লাস্ট পয়েন্ট, ইনএবিলিটি টু কম্পিউট সারপ্লাস অর ডেফিসিট। এই সারপ্লাস বা ডেফিসিট জানতেও কিন্তু আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে পারি না। এটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে আমরা জানতে পারি যে সেই প্রতিষ্ঠানের সারপ্লাস বা ডেফিসিট কতটা হয়েছে। এই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র আমরা ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স এবং ক্লোজিং ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্সটাই জানতে পারি।
সারপ্লাস বা ডেফিসিট আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে জানতে পারি না। তাহলে ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমরা থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে লাস্ট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করে নেব, সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ বুক। এতক্ষণের আলোচনা থেকে অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের যে আলোচনা করলাম, এবং অবশ্যই তোমরা ক্যাশ বুক চ্যাপ্টারে ক্যাশ বুকের ডিটেলস থিওরি পড়েছো, সেখান থেকেই কিন্তু আমরা এই ডিফারেন্সগুলো ইজিলি জানতে পেরে যাব। তাও আমি একটু শর্টে তোমাদের এটা আলোচনা করে দিই। দেখো পয়েন্টসগুলো আমি এখানে লিখেছি, সেই পয়েন্টস ধরে আলোচনা করলেই কিন্তু ইজিলি এটা খুব সহজভাবে বোঝা যাবে। প্রথম বেসিস কি বলেছে, টাইম অফ প্রিপারেশন। আমরা জানি ক্যাশ বুক লেনদেন সংগঠিত হলেই নগদান বইয়ে ডেট ওয়াইজ রেকর্ড করা হয়, কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে কি জানলাম যে এটা কিন্তু লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেট ওয়াইজই লিপিবদ্ধ করা হয় না, একটা নির্দিষ্ট সময়ের শেষে গিয়ে লিপিবদ্ধ করা হয়। নাম্বার 2, ইনস্টিটিউশন। ক্যাশ বুক কারা করে, প্রফিট সিকিং কনসার্ন অর্থাৎ লাভজনক প্রতিষ্ঠান, আর রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট কোন প্রতিষ্ঠান করে, অলাভজনক প্রতিষ্ঠান বা নন প্রফিট সিকিং কনসার্ন। ন্যারেশন, ক্যাশ বুকে আমাদের ন্যারেশন লিখতে হয়, কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে কোনো ন্যারেশন লিখতে হয় না। ক্যাশ বুকে আমরা দেখেছি যে লেজার ফোলিও আর ভিএন নাম্বারে একটা করে কলাম করতে হয়, কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে এরকম কোনো কলাম থাকে না। নাম্বার 5, বেসিস অফ প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতের ভিত্তি। ক্যাশ বুক প্রাপ্তি ও নগদ প্রদানের ওপর ভিত্তি করে, প্রতিদিনকার যে নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়, তাই এটা প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক, আবশ্যিক। কিন্তু নগদান বই রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট হচ্ছে নগদান বইয়ের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়, অর্থাৎ ক্যাশ বুকের ওপর ডিপেন্ড করেই তৈরি করা হয়, তাই এটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। নাম্বার 6, পার্ট অফ ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট আমাদের চ্যাপ্টার এখনও হয়নি, যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট করব তখন দেখব যে ফাইনাল অ্যাকাউন্টের একটা পার্ট হিসেবে ক্যাশ বুক তৈরি করা হয়, কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট কিন্তু ফাইনাল অ্যাকাউন্টের পার্ট নয়। নাম্বার 7, ডেলি ক্যাশ ব্যালেন্স। রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট থেকে আমরা ডেলি ক্যাশ ব্যালেন্স জানতে পারি না, কিন্তু ক্যাশ বুক যেহেতু ডেলি বেসিসে রেকর্ড করা হয় ডেট ওয়াইজ, তাই ক্যাশ বুক থেকে আমরা ডেলি ক্যাশ ব্যালেন্স জানতে পারি। আর লাস্ট, নেসেসিটি অফ প্রিপারেশন, যেটা তো আমরা পড়লামই যে ক্যাশ বুক প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক, এবং সেটা সমস্ত ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বাধ্যতামূলক, কিন্তু রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট তৈরি করা আবশ্যিক নয়, তবে এটা প্রস্তুত করলে ইনকাম এক্সপেন্ডিচার হিসাব প্রস্তুত করতে সুবিধা হয়, তাই এটা কিন্তু এর তৈরি করা আবশ্যিক নয়। তাহলে ক্যাশ বুক আর রিসিভ পেমেন্টসের এই যে ডিফারেন্সগুলো, সেগুলো কিন্তু আমরা ফিচার্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ থেকেই ইজিলি সহজভাবে বানিয়ে নিতে পারি। তাহলে এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমরা করলাম। এরপরে আমরা দেখো একটা রিসিভ পেমেন্টসের প্রবলেম দেখে নেব। খুবই ইজি একটা প্রবলেম আমরা দেখছি, এবং এই ধরনের প্রবলেমই হয়, প্রবলেমটা খুবই ইজি। From the following information given below, draft the receive payments account of Sanghati Club Barasat for the year ended on 31st March 2019. কি কি দিয়েছে, একটা ব্যালেন্স অফ ক্যাশ অ্যাজ অন 1st April 2018, মানে একটা ওপেনিং ব্যালেন্স দিয়েছে। সাবস্ক্রিপশন দিয়েছে, দেখো সাবস্ক্রিপশন মিনস চাঁদা, সাবস্ক্রিপশন রিসিভ 3টে সালের দিয়েছে, 17-18 মানে প্রিভিয়াস ইয়ার, 18-19 কারেন্ট ইয়ার, এবং 19-20 মানে নেক্সট ইয়ারের। তাহলে 3 বছরের সাবস্ক্রিপশন এখানে দিয়েছে। এরপরে বেশ কিছু রিসিপ্ট আর বেশ কিছু পেমেন্ট দিয়ে দিয়েছে, ডোনেশন, এন্ট্রান্স ফি, স্যালারি অ্যান্ড ওয়েজেস, ইলেকট্রিক চার্জেস, প্রিন্টিং স্টেশনারি, লাইব্রেরি বুকস, পারচেস, রেন্ট, এরকম অনেক ইনকামও আছে, অর্থাৎ রিসিপ্টও আছে, পেমেন্টও আছে। আমাদের জাস্ট রিসিপ্ট আর পেমেন্ট কলাম করে রিসিপ্টগুলো রিসিপ্ট দিকে লিখতে হবে,
এবং পেমেন্টগুলো পেমেন্টের দিকে লিখতে হবে এবং লাস্টে একটা ক্লোজিং ব্যালেন্স আমাদের ক্যালকুলেট করতে হবে। এটাই হচ্ছে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট। খুবই সিম্পল একটা অঙ্ক। তাহলে আমরা প্রবলেমটা আর সলিউশনটা পাশাপাশি রেখে দেখে নিলে তোমাদের কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে প্রবলেমটা আমরা লিখেছি, প্লাস এখানেও কিছুটা প্রবলেম আছে এবং নিচে আমরা সলিউশনটা করেছি। আগে আমরা প্রোফর্মাটা দেখে নেব। উপরে আমরা যে ক্লাবের নাম দিয়েছে সেই ক্লাবের নামটা লিখেছি সংহতি ক্লাব বারাসাত, আর তার নিচে রিসিভ অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31 March 2019। দেখো এখানে কোনো ডেট, এলএফ, ভিএন কোনো কলাম কিন্তু এখানে হয় না, জাস্ট রিসিভড অ্যামাউন্ট, পেমেন্ট অ্যামাউন্ট। অর্থাৎ আমরা পড়লাম যে লেফট সাইডে অর্থাৎ ডেবিট দিকে আমরা রিসিপ্টগুলো লিখি, আর রাইট সাইডে অর্থাৎ ক্রেডিট দিকে আমরা পেমেন্টগুলো লিখি। শুধু এইটুকুই আমাদের এখানে করতে হয়। আর অবশ্যই আমরা ডেবিট ক্রেডিট লিখব, আর যেখানেই ডেবিট ক্রেডিট থাকে আমরা জানি ডেবিট দিকে 2 দিয়ে স্টার্ট হয় আর ক্রেডিট দিকে বাই দিয়ে স্টার্ট হয়। তাহলে এই প্রোফর্মাটা আমরা দেখে নিলাম, এবার একটা করে পড়বো এবং একটা করে রেকর্ড করব। তাহলে দেখো এখানে প্রথমে একটা ওপেনিং ব্যালেন্স আছে, তো আমরা ওপেনিং ব্যালেন্সটা লিখেছি টু ব্যালেন্স বিডি, আমরা লিখে নিয়েছি ওপেনিং ব্যালেন্স 3200। এরপরে দেখো তিনটে সাবস্ক্রিপশান আমি বললাম, প্রথমটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, নেক্সট হচ্ছে তোমার কারেন্ট ইয়ার, আর লাস্টেরটা হচ্ছে 19-20 হচ্ছে ফিউচার ইয়ারে। তো আমরা ফিচার্সে পড়েছি যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে সমস্ত ধরনের ক্যাশ ট্রানজাকশানগুলোই রেকর্ড করা হয়, তাই এখানে সাবস্ক্রিপশানে তিনটে সাবস্ক্রিপশানই আসবে। তাই আমরা 2 সাবস্ক্রিপশানস বলে 17-18 1200, 18-19 16,800 এবং 19-20 600 লিখে টোটাল যোগ করে অ্যামাউন্টের কলামে লিখেছি। অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে ফিউচার, কারেন্ট এবং প্রিভিয়াস তিনটে ক্যাশ ট্রানজাকশানই কিন্তু এখানে আসে। এরপরে দেখো কি বলেছে, ডোনেশন আছে, এন্ট্রান্স ফি আছে। তো একটা ক্লাবের ক্ষেত্রে ডোনেশন এবং এন্ট্রান্স ফি দুটোই হচ্ছে রিসিপ্ট, অর্থাৎ তারা ডোনেশনও পায় এবং এন্ট্রান্স ফিও তারা পায়, তাই জন্য ডোনেশন আর এন্ট্রান্স ফি আমি রিসিপ্ট দিকে লিখেছি। এরপরে কি আছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস আছে, ইলেকট্রিক চার্জ আছে, প্রিন্টিং স্টেশনারি আছে, লাইব্রেরি বুকস পারচেসড আছে, রেন্ট আছে, সবই আমার পেমেন্ট। তাহলে এই সব কটাই আমি পেমেন্টের ঘরে পরপর লিখব। তাই দেখো এখানে লিখেছি বাই স্যালারি অ্যান্ড ওয়েজেস 6000, বাই ইলেকট্রিক চার্জেস 5550, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 360, লাইব্রেরি বুকস 4000, রেন্ট 1800। এখানে লক্ষ্য করো লাইব্রেরি বুকস এটা কিন্তু ক্যাপিটাল নেচার, আর বাকিগুলো হচ্ছে রেভিনিউ নেচারের এক্সপেন্ডিচার। তো এগুলো তোমরা আগে থিওরি পার্টে পড়েছো যে কোনগুলো ক্যাপিটাল নেচারের হয় এবং কোনগুলো রেভিনিউ নেচারের হয়। তো এখানে আমাদের সেগুলো ডিস্টিংগুইশ করার কোনো ব্যাপার নেই, আমাদের রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টে দুটোই আসে, অর্থাৎ ক্যাপিটাল নেচারের রিসিপ্ট এবং পেমেন্টগুলো আসে এবং রেভিনিউ নেচারের রিসিপ্ট এবং পেমেন্টগুলো আসে। এরপরে কি ছিল, নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস 560 আমরা বসিয়ে দিয়েছি নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস। স্পোর্টস মেটেরিয়াল পারচেস 1400, অনারেরিয়াম টু সেক্রেটারি, অনারেরিয়াম মিন্স সম্মানী, সেক্রেটারিকে সম্মানী জানানো 2000 বসিয়ে দিয়েছি। ফার্নিচার, আচ্ছা পারচেসের পর আছে সেল অফ নিউজ পেপার্স অ্যান্ড পিরিয়ডিক্যালস, সেল করলে আমাদের রিসিপ্ট হয়, তাই আমরা দেখো এটা সেল অফ নিউজ পেপার্স অ্যান্ড পিরিয়ডিক্যালস আমাদের রিসিপ্ট দিকে হয়েছে। হল রেন্ট রিসিপ্ট, এটাও রিসিপ্ট, তাই হল রেন্ট রিসিপ্ট আমরা হল রেন্ট বসিয়েছি 2500। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্ট করলে ইন্টারেস্ট পাই, তাহলে ইন্টারেস্টটাও আমরা এখানে বসিয়েছি। টেলিফোন বিল, এরপরে আমরা টেলিফোন বিল বসিয়েছি। ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্টস পেপার্স 12,000 সেটাও বসিয়েছি। মিসলেনিয়াস এক্সপেন্স 320 বসিয়েছি। অর্থাৎ আমাদের এই অঙ্কে যে রিসিপ্টগুলো আছে সেগুলো বুঝে আমরা রিসিপ্ট দিকে বসাবো এবং যে পেমেন্টসগুলো আছে সেখানে আমরা পেমেন্টস দিকে বসাবো। এরপর আমরা ব্যালেন্স ক্যালকুলেট করব।
তো যেহেতু আমরা জানি যে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট সবসময় ডেবিট আর নীল ব্যালেন্স হয়, তাই আগে আমরা ডেবিট দিকটা যোগ করব। দেখো আমরা ডেবিট দিকটা যোগ করে আমাদের টোটাল হয়েছে 41,900। সেটা ডিফারেন্সটা আমরা বার করব, সেটাই হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স, এবং পাশে অবশ্যই B/F লিখব, কারণ এটাই আমরা ক্যালকুলেট করছি। তাহলে এটা আমাদের 5930 ব্যালেন্স বেরিয়েছে। সেই ব্যালেন্সটাই কিন্তু আমরা পরে পরে এখানে যেহেতু ডেট দেওয়া হয় না, তাই পরে আমরা টোটালের পরে টু ব্যালেন্স BD বলে লিখব। তাহলে এটাই হচ্ছে রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্ট। খুবই ইজি, শুধু রিসিপ্টগুলো আমরা বুঝে রিসিপ্ট দিকে লিখব আর পেমেন্টগুলো বুঝে পেমেন্ট দিকে লিখব। তাহলে আজকে আমরা রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট ডেতে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের থিওরি নিয়ে এবং কিছু প্রবলেম নিয়েও এর পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব।